আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছি এনটিভিতে রাতের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। বড় প্রাণহানি থেকে বাঁচল ৭১ জন বিমান আরোহী। কক্সবাজার থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যায়। পরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদ অবতরণ করে বিমানটি। পাইলটের দক্ষতায় কোনো হতাহতের ঘটনা ছাড়াই নিরাপদে অবতরণ করে বাংলাদেশ বিমানটি। ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিমান। নাজিবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমান টেক অফের সময়ে পেছনের 4টি চাকার একটি চাকা খুলে পড়ে রানওয়েতে। বিমানটিতে তখন নারী ও শিশুসহ ৭১ জন। জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লাহ। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে ঝুঁকি বিবেচনায় ফায়ার সার্ভিস সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে ব্যবিচক। পাইলটের দক্ষতায় বিমানের পেছনের একটি চাকা ছাড়াই বাংলাদেশ বিমানের BG436 ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। এতে বড় প্রাণহানি থেকে বেঁচে যান ৭১ জন বিমান যাত্রী। এমন চাঞ্চল্যকর ঘটনায় তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সরকার দাবি মেনে নেয় প্রায় ৬০ ঘণ্টা পর রাজপথ ছেড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠক শেষে অনশনস্থলে গিয়ে শিক্ষক প্রতিনিধি দল জানান, সরকার শিক্ষার্থীদের ৩ দফা দাবি মেনে নিয়েছে। আর ওইসব দাবি দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন ইউজিসি চেয়ারম্যান। এরপরই রাজপথ ছেড়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আবির আহমেদের রিপোর্ট। আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি সহ 4 দফা দাবিতে টানা 3 দিন কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার দুপুর থেকে এর সাথে যুক্ত হয় গণ অনশন কর্মসূচি। বর্তমান শিক্ষার্থীদের সাথে একমত পোষণ করে এদিন সংহতি জানান সাবেক শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন ছাত্র সংগঠন। দাবি আদায়ে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারিও দেন তারা। আমি মনে করি যে এর পিছনে বড় একটা কারণ হচ্ছে দাবি সিন্ডিকেট। আমাদের যে যৌক্তিক দাবিগুলো এগুলো মানতে পারতেছে না। আমরা এই পুরো পরিকল্পনাবদ্ধ হয়েছি যে আমরা দাবি আদায় না করে ফিরব না। এই সংকট উত্তরণে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকে বসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি দল ও ইউজিসি কর্তৃপক্ষ। এরপর বৈঠকের সারাংশ আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন শিক্ষক প্রতিনিধিরা। আমরা কাজ করেছি, আমি বলবো আপনাদের হাতে রাখছি। আল্লাহর অশেষ রহমত। আপনারা ধৈর্য ধরেন, আপনারা আর এখানে থেকে আমাদের আমি বললাম ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা পরিবারের অংশ, সেভাবেই আমরা কাজ করব। সবকিছু রেসপন্সিবিলিটি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের তরফ থেকে আমি এবং আমার সম্মানীয় সদস্য গ্রহণ করছি, along with your very respectable vice chancellor। বর্ষিয়ান শিক্ষক আমাদের আমাজউদ্দিন স্যার শারীরিক অবস্থা ভালো নয়। আপনারা শুনুন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আমাদের দাবি দেওয়ার কোনো কিছু সুন্দরভাবে নিশ্চিত আদায় ছাড়া আমরা যাব না। তবে শিক্ষার্থীরা তাতে সন্তুষ্ট হতে পারেননি। এ সময় তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন। এমন পরিস্থিতিতে শিক্ষক প্রতিনিধিরা ফের শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসেন। শেষমেশ ঘোষণা আসে আন্দোলন প্রত্যাহারের। দাবি বাস্তবায়িত হয়েছে, পূর্ণ হয়েছে। তো আপনারা যারা কষ্ট করে আজকের প্রোগ্রাম করেছেন, আপনাদের সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চলমান আজকের এই আন্দোলনের পরিসমাপ্তি ঘোষণা করছি। দাবি বাস্তবায়িত হয়েছে, তো কমপ্লিট শাটডাউন তো আর দরকার নেই। কালকে থেকে আমরা আমাদের ঘরে ফিরে যাব। রাজপথ ছেড়ে দিলেও দ্রুত এসব সিদ্ধান্তের সঠিক বাস্তবায়ন না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে ইউজিসির চেয়ারম্যান এবং ইউজিসির যে সদস্য, তাদের উপস্থিতিতে আমরা একটা স্পষ্ট সিদ্ধান্ত পেয়েছি, যেখানে উল্লেখ করা ছিল যে আমাদের যে দাবি, সেই দাবিগুলো মেনে নেওয়া হয়েছে। আমরা চাই এটা লিখিত স্টেটমেন্ট, যাতে আমাদের যে
দাবিগুলো আছে এটা যাতে মানে আমাদের কাছে প্রমাণ থাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে গেল 3 দিন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়কে বন্ধ ছিল যান চলাচল। সতর্ক অবস্থানে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িত সব আসামিকে গ্রেফতারে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। সকালে সাম্যের হত্যাকারীদের গ্রেফতার, নিরাপদ ক্যাম্পাস এবং সোহরাওয়ার্দী উদ্যানকে মাদক মুক্ত করার দাবিতে শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি থেকেই আলটিমেটাম দেন তারা। এ সময় আসামিদের গ্রেফতার এবং তদন্তে সন্তোষজনক অগ্রগতি না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। সাম্যের সহপাঠী এবং শিক্ষকদের অভিযোগ, শুরু থেকেই তদন্ত এবং দোষীদের গ্রেফতারে অবহেলা করা হচ্ছে। পুলিশের ছত্রছায়ায় সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেন তারা। এ সময় সাম্যের হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান শিক্ষার্থীরা। থানার পাশে এত বড় একটা মাদকের সিন্ডিকেট কিভাবে চলে? তো শাহবাগ থানা এই কারণে একটু গড়িমসি করছে আমার মনে হয়, তাদের এই সিন্ডিকেটের সাথে একটা বড় সম্পর্ক আছে। যে খুনি তাকে আমরা আইডেন্টিফাই করে তারপরে আমরা সন্তুষ্ট হবো, এর আগে আমরা কখনো সন্তুষ্ট হবো না। যাকে তাকে ধরে 12 জন পূরণ করলে আমরা সেটা মেনে নেব না। ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার গঠন করে 31 দফা বাস্তবায়ন করা হবে জানিয়ে বিএনপি নেতারা বলেছেন, শুধু সংস্কারের মধ্যে নয়, রাষ্ট্র ও জনগণের অর্থনৈতিক মুক্তি আনাই বিএনপির লক্ষ্য। যারা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বিরোধিতা করছেন তারা কোন যুক্তিতে এবং কার সুবিধার্থে করছেন, এমন প্রশ্ন বিএনপি নেতাদের। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করে এই সমাবেশ। বক্তারা বলেন, ফারাক্কা লং মার্চের এত বছরেও অর্জিত হয়নি পানির ন্যায্য হিস্সা। বিগত 49 বছরে আমরা কি অর্জন করেছি সেই প্রশ্নটি আজকে আমি বাংলাদেশের যারা নীতি নির্ধারক তাদের সামনে তুলে ধরতে চাই। হয়তো আমাকেও সেই প্রশ্নটি আপনারা করতে পারেন। একসাথে দল না করলেও লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের 29তম মৃত্যুবার্ষিক উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় নজরুল ইসলাম খান বলেন, সবার ঐক্যমতে ডিসেম্বরেই জাতীয় নির্বাচন সম্ভব। আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক। আমি বলতে চাই, যারা এটার বিরোধিতা করছেন তারা শুধু বলুন যে কোন যুক্তিতে ডিসেম্বরের পরে করতে হবে নির্বাচন, কারণটা কি? খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের খুলনা বিভাগীয় তারুণ্যের সেমিনারে সালাউদ্দিন আহমেদ বলেন, অর্থনৈতিক মুক্তি সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের উদ্দেশ্য। গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রের অর্থনৈতিক, জনগণের অর্থনৈতিক মুক্তি আনয়ন, এটা আমাদের উদ্দেশ্য। এই 31 দফা হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক চর্চার মহাকাব্য। এই 31 দফা আমরা এখানে কোনো বাক্য বিলাস করিনি। এই 31 দফার প্রতিটি লাইন এবং প্রতিটি শব্দ এবং ইন বিটুইন লাইনস এবং ইন বিটুইন ওয়ার্ডস আপনাদেরকে পড়তে হবে এবং বিশ্লেষণ করতে হবে। বর্তমান পরিস্থিতিতে কেউ কারোর প্রতিপক্ষ নয় বলেও মন্তব্য করেন বক্তারা। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভাগীয় সমাবেশের অংশ হিসেবে খুলনায় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে শনিবার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনার 16 বছরের শাসনামলের চিত্র তুলে ধরতে গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ওই সময় অনিয়ম দুর্নীতির বিরামহীন ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশ। প্রভাবশালী ব্রিটিশ ম্যাগাজিন দ্য ইকোনমিস্টকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি। বৃহস্পতিবার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে দ্য ইকোনমিস্ট। প্রতিবেদনে বলা হয়, দেশের অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে বিকল হয়ে পড়া সবকিছু ঠিক করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন অধ্যাপক ইউনূস। বলেন, বর্তমান সরকার সঠিক পথে রয়েছে, জনগণ তাদের সাথে আছে এবং তারা আশাবাদী। চলমান প্রতিবাদ, বিক্ষোভ ও সংস্কার ওই প্রক্রিয়ারই অংশ বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
যারা অগোচরে প্রশংসা করে তারাই ভালো ও শ্রেষ্ঠ মানুষ বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান। বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডক্টর আজম ওবায়দুল্লাহর স্মরণে রাজধানী বেইলি রোডে গার্লস গাইড অ্যাসোসিয়েশন হলে দেশীয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে একথা বলেন তিনি। পরিশ্রম ও সততায় আজম ওবায়দুল্লাহ অনুকরণীয় ব্যক্তিত্ব মন্তব্য করে ইসলামী সংস্কৃতি ও বুদ্ধিভিত্তিক অঙ্গনে তার অভাব অপূরণীয় বলে উল্লেখ করেন ডাক্তার শফিকুর রহমান। বিশিষ্ট কবি আল মুজাহিদির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। তিনি তার সহকর্মীদেরকে পুরোপুরি তার অন্তরের বিছানায় ধরে রাখতেন। আমি তো পারি না এটা, যদিও পারা উচিত। তার ইন্তেকালের সাথে সাথে খুঁজছি এই জায়গায় এখন কার উপর চাপ দেব, পাচ্ছি না, এখন পাইনি। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামীকাল ঘোষণা করা হবে। এ মামলায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য এবং আইনজীবীরা। তারা বলছেন, আসামিদের অপরাধ প্রমাণে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। তারা আশাবাদী আদালত দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন, যা ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধে কার্যকর ভূমিকা রাখবে। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত 5 মার্চ রাতে শিশুটি ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ভর্তি করা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর সেখানেই মারা যায় আসিয়া। এ ঘটনায় আসিয়ার বোনের স্বামী সজীব শেখ, সজীব শেখের ছোট ভাই রাতুল শেখ এবং সজীবের মা জাহেদা বেগম এবং বাবা হিটু শেখকে আসামি করে মামলা করা হয়। তারা 4 জনই বর্তমানে কারাগারে আছেন। ফ্যাসিস্ট সরকার নিজেদের গদি টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছিল, কিন্তু দেশের মানুষ সেই গদি উল্টে দিয়েছে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। জাতীয় প্রেসক্লাবের সামনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের 50 বছর পূর্তিতে আয়োজিত সমাবেশে কথা বলেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসাথে চলতে হবে। এই তিনটির মধ্যে বিরোধ লাগিয়ে দিলে দেশের মানুষ মেনে নেবে না। বলেন, ন্যায্য পানির হিস্সা আদায় এবং বাংলাদেশের প্রতি ভারতের বিজেপি সরকারের উগ্রতা প্রতিরোধে জনগণের ঐক্য প্রয়োজন। সমাবেশ শেষে পানির ন্যায্য হিস্সার দাবিতে বিক্ষোভ মিছিল করে গণসংহতি আন্দোলন। মানবিক করিডোর সহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বিকেলে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, দেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না। আহ্বান জানান ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার। নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে আক্তার হোসেন আরও বলেন, এজন্য গণপরিষদ নির্বাচন দিতে হবে। এর আগে তরিকুল ইসলামকে আহ্বায়ক, জাহিদুল ইসলামকে সদস্য সচিব, ফরহাদ সোহেলকে মুখ্য সংগঠক করে জাতীয় যুব শক্তির কমিটি ঘোষণা করা হয়। জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট প্রত্যেকটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তবেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। মানবিক করিডোরের প্রয়োজন আছে কিনা, সেই করিডোরের নিয়ন্ত্রণ কাদের কাছে থাকবে, সেই করিডোর দিয়ে কি পারাপার হবে, প্রত্যেকটা বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে মাগুরা জেলা প্রেসক্লাব পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচনকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টারা কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। যে সমস্ত জায়গায় সংস্কার দরকার সে সমস্ত জায়গায় সংস্কারের কাজ চলছে। এ সময় প্রেস সচিব গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও কথা বলেন। আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন, ইলেকশন ডিসেম্বর থেকে
জুনের মধ্যে হবে। আমরা যদি অন্য ব্যর্থের কথা বলেন, প্লিজ আমাকে একটু জানাবেন। আমার জানা মতে প্রত্যেক অ্যাডভাইজার এবং আমাদের কাউন্সিল অফ অ্যাডভাইজার এবং আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনে হবে। সংস্কার ইস্যুতে রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমে নির্ধারিত সময়ের আগে জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেন, ওই সনদের ভিত্তিতে গণভোট অথবা একই সঙ্গে জাতীয় সংসদ ও গণপরিষদ নির্বাচন হলে সংবিধানে পরিবর্তন হতে পারে, তবে তার রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের উপর নির্ভর করছে বলেও জানান আলী রিয়াজ। জানান, এ মাসের শেষে শুরু হবে দ্বিতীয় পর্বের সংলাপ। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব বলেন তিনি। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। ২৪-এর গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র মেরামতে গঠিত হয় বেশ কয়েকটি সংস্কার কমিশন। ৩ মাসের কার্যক্রম শেষে এসব কমিশনের জমা দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সংস্কারে রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠায় প্রথমে গঠিত ৬টি কমিশনের প্রধানদের নিয়ে করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। নির্বাচন ও সংস্কার নিয়ে গত ৩ মাসে ৩০টিরও বেশি রাজনৈতিক দলের প্রাথমিক মতামত এবং তাদের সঙ্গে প্রথম দফার সংলাপ এরই মধ্যে প্রায় শেষ। মে মাসের ২০ তারিখের মধ্যে আমরা আশা করছি হয়তো শেষ করতে পারবো প্রাথমিক পর্যায়ের আলোচনা, এবং তারপরে আমরা চেষ্টা করব মে মাসের মধ্যেই আবার দ্বিতীয় পর্যায়ের আলোচনা। এখন পর্যন্ত অধিকাংশ রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে, অনেক ক্ষেত্রে অগ্রগতি অর্জন করতে পেরেছি। এই চার্টারটা কবে নাগাদ শেষ হতে পারে? আমরা আশা করছি যে অগাস্টের ১৫ তারিখের যে নির্ধারিত সময় তার আগে সেটা আমরা সম্পন্ন করতে পারবো। রাজনৈতিক দলগুলো যদি আমরা আলোচনাটা দ্রুত অগ্রসর করতে পারি, যেভাবে আমরা এগোচ্ছি, আমি আশা করছি জুলাই মাসে পারা যাবে। একই সঙ্গে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সম্মতিতে করা সনদের ভিত্তিতে সংবিধান সহ রাষ্ট্রের মৌলিক পরিবর্তন হতে পারে কয়েকটি উপায়ে। যে বিষয়ে জাতীয় সনদ হবে সেই বিষয়গুলোর ব্যাপারে একটা গণভোট হতে পারে। এই গণভোটের মধ্যে দিয়ে জনগণের ম্যান্ডেটটা হলো যে এই সংস্কারগুলো করতে হবে রাষ্ট্রে, এই ব্যাপারে সকলে প্রতিশ্রুতিবদ্ধ হলেন। আরেকটা হতে পারে আলাদা করে গণভোট না হয়ে সংসদ নির্বাচন হচ্ছে, তখন এই গণভোটটা হলো। আরেকটা হচ্ছে গণপরিষদ এবং সংসদ একই সঙ্গে হতে পারে। এই সংসদ গণপরিষদ হিসেবেও কাজ করবে, অর্থাৎ সংবিধান যেখানে প্রয়োজন সংশোধন, সংযোজন, বিয়োজন করে পুনর্লিখনের প্রয়োজন হলে পুনর্লিখন করে তার একটা সংবিধান তৈরি করবে। ফলে পথ কিন্তু বিভিন্ন রকম। পথ যে একটাই মাত্র পথ এভাবেই করতে হবে তা কিন্তু নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিবাচক মানসিকতা রয়েছে, তবে অতীতের সংস্কার উদ্যোগ কার্যকর না হওয়াকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। সমাজে ভিন্ন ভিন্ন মত থাকবে, বিভিন্ন পথ থাকবে, রাজনৈতিক দল থাকবে, দলের আদর্শগত অবস্থানের ভিন্নতা থাকবে। তো সেটা হচ্ছে চ্যালেঞ্জ। কিছু সংশয় সন্দেহ লোকে তৈরি করে, তার কারণ যে বাংলাদেশের ইতিহাসের অভিজ্ঞতা, ৯০ সালের অভিজ্ঞতার কথা সবাই বলেন, কিন্তু আমি যেটা সবাইকে স্মরণ করিয়ে দিই, ৯০ সালের আন্দোলন ক্ষমতা বদলের কথা বলেছিল, রাষ্ট্র কাঠামো সংস্কারের কথা বলেনি। আমরা সংশয়বাদী না হয়ে বরঞ্চ আশাবাদী হই এই বিবেচনার থেকে যে আমাদেরকেই করতে হবে। তাহলে আসুন আমরা হতাশ না হয়ে আমরা বলি যে আমরা করতে হবে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান প্রায় কাছাকাছি। দূরত্ব খুব বেশি নাই, কিন্তু আপনারা যতটা ভাবছেন বাইরে থেকে আমি কিন্তু ততটা দেখছি না। তবে জাতীয় সাংবিধানিক পরিষদ নিয়ে আছে ভিন্নতা। এসব কথা জানিয়ে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, নতুন বাংলাদেশ গড়তে কাঙ্ক্ষিত সংস্কার করতে না পারলে ব্যর্থ হতে পারে শত সহস্র শহীদের আত্মত্যাগ। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া বলেন, গত ১৭ বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি। জনগণ তাই একটি নির্বাচনের জন্য অধীর অপেক্ষায় আছে। বিকেলে ফরিদপুর সদরপুরে চরবালাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং সংসদ নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, জিয়া শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোহাম্মদ শাহ আলম রেজা সহ অনেকেই উপস্থিত ছিলেন। বন্ধুত্বের ২৬ বছর উদযাপনে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1998-99 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মেগা পুনর্মিলনী 2025 অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হয় এই মিলন মেলা। পরে হাসি আড্ডায় মেতে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর বন্ধুদের একসঙ্গে পাবার আনন্দে আত্মহারা হয়ে পড়েন তারা। বিকেলে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরনো স্মৃতি মনে করে অন্যরকম এক আবহে দিনটি উদযাপনে মাতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1998-99 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাজারে নতুন চাল আসতে শুরু করায় কমতে শুরু করেছে আটাশ সহ নতুন চালের দাম। বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে, তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা বেড়েছে ডিম ও মাংসের দাম, বাড়তি সবজির দামও। আবার কম সরবরাহের অজুহাতে প্রায় সব ধরনের মাছের দামই চড়া। আরাফাত ইসলামের রিপোর্ট। বাজারে নতুন চাল আসলে দাম কমবে, এমন আশার পালে হাওয়া লেগেছে এ সপ্তাহে। নতুন চাল বাজারে আসায় কমতে শুরু করেছে দাম, তবে তা নতুন চালের ক্ষেত্রেই। আগের বাড়তি দামেই পুরনো চাল বিক্রি হচ্ছে। যেগুলো নতুন চাউলগুলো আসছে, যেমন 28, হাস্কি 29, মিনিকেট, এগুলো নতুন আসছে চাউল, এগুলা কেজি প্রতি 4-5 টাকা কমছে। দাম বাড়ার পর স্বাভাবিক হতে শুরু করেছে সয়াবিন তেলের সরবরাহ, তবে চাহিদার তুলনায় 1-2 লিটারের বোতল কম পাওয়া যাচ্ছে। এছাড়া আলু ও পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে, বাড়তি কিছু কিছু সবজির দাম। দন্দল এগুলা 70-80 টাকা, পটল 60 টাকা কেজি, উস্তা 60 টাকা 50 টাকা কেজি, তারপরে বরবটি 80 টাকা কেজি। ডজনে 5 থেকে 10 টাকা বেড়েছে ডিমের দাম। লাল ডিম 135 থেকে 140 টাকা, আর সাদা ডিম 125 থেকে 130 টাকা ডজন। ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও অন্যান্য মুরগির কিছুটা বেশি দাম। এছাড়া গরুর মাংসের দাম কেজিতে 30 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। যত কিনে আনি সেই হিসেবে আমরা বিক্রি করি। ওখানে যদি 20 টাকা বাড়ে, আমাদের এখানে 20 টাকা বাড়ে। ওখানে 20 টাকা কমলে আমাদের এখানে 20 টাকা কমে। এটাই আমরা যদি ওনাদেরকে প্রশ্ন করি, ওনারা খামারের কথা বলে যে খামারে বাড়তি, এই জন্য আমরা বাড়াইছি। আমি একটা ছোটো দোকানদার, আমার যে 8-10টা মরে, তাহলে খামারে কত মুরগি মরতেছে, তো এইসব দামটা তো বাড়বে। সামনে কোরবানি, ব্যাপারী মনে করেন কষা হয়ে গেছে, গরু বিক্রি করবো না, গরু বিক্রি করবো কোরবানিতে, যা কোরবানি দেয় তাদের কাছে গরু বিক্রি, এটার জন্য একটু দাম বেশি। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ভোক্তাদের। সিন্ডিকেট ভাঙে আমরা কখনো বের হইতে পারি না। গরুর মাংসটা চাইলে ওরা কমাইতে পারে দাম, কিন্তু কখনোই কমাচ্ছে না, বরঞ্চ দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। সার্বিক দিক বিবেচনাপূর্বক আমার মনে হয় বাজার ব্যবস্থা একটু মনিটরিং প্রয়োজন, যেন অন্তত আমরা মধ্যবিত্ত বা যারা নিম্নবিত্ত আছে তারা যেন একটু ভালোভাবে আসলে খেয়ে পরে বেঁচে যেতে পারে আর কি। এছাড়া ছোট বড় সব ধরনের মাছের দামই চড়া। কেজিতে 100 থেকে 200 টাকা পর্যন্ত বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।